12 ফেব্রুয়ারি ভোট, মনোনয়ন জমা 29 জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা। ভোটের তফসিলে বিএনপি জামায়াতের সন্তোষ, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি। দেশকে এগিয়ে নেওয়ার মৌলিক পরিকল্পনা কেবল বিএনপিরই রয়েছে, তারেক রহমান। জোটে নির্বাচন করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, হাইকোর্টের রায়। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে নির্বাচনের ভোট গ্রহণের দিনক্ষণ প্রকাশ করেন। এ সময় তিনি রাজনৈতিক দলসহ অংশীজনদের আচরণবিধি মানার আহ্বান জানান। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পথ তৈরি করতে সব ধরনের সহযোগিতার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি বলেন, গণতন্ত্র উত্তরণ, ভোটের প্রতি আস্থা ফেরানো ও রাজনৈতিক সৌহার্দ্য ফেরানোর লক্ষ্য হচ্ছে এই নির্বাচন। সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশের ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এই আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। তফসিল অনুসারে 29 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। 6 দিন সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। এবার 1 ঘন্টা ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে একটানা 4:30 পর্যন্ত চলবে ভোট। এবারের নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই তফসিলের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন এবং গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য ভোট করবে এই কমিশন। জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তফসিলের মাধ্যমে তা কেটে যাবে। তবে কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন
একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি, যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। জাতির প্রত্যাশা যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। তফসিল ঘোষণার পরই বেশ কিছু বিধিনিষেধ অনুসরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, তফসিল ঘোষণার পর বিভিন্ন দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সরিয়ে ফেলতে হবে যাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় নির্বাচনের তফসিলের পর এবার গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করতে হবে রাজনৈতিক দলসহ সব পক্ষকে। বেআইনি ও অনুমোদনহীন জনসভা ও আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকা, জনদুর্ভোগ সৃষ্টি হবে এমন আন্দোলন সৃষ্টি না করার কথা জানিয়েছে সরকার। এছাড়া দেশ জুড়ে থাকা বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করতে হবে। এই সময়ে বড় কোনো প্রকল্প নিতে পারবে না সরকার, বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যেক প্রার্থী এবং দল এগুলো সরিয়ে ফেলবে, অর্থাৎ যাতে মাঠটাতে কোনো কিছু না থাকে। একজন হয়তো 10,000 পোস্টার লাগিয়েছে, আরেকজন হয়তো 2টা পোস্টার লাগিয়েছে, তার মানে তো মাঠটা অসমান। এই জন্য এগুলো সরিয়ে মাঠটাকে একদম লেভেল করে ফেলা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি কিংবা পদোন্নতি করতে হলে নির্বাচন কমিশনের সুপারিশেই তা করতে হবে। তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশনদের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া সরকার কাউকে বদলি, ট্রান্সফার এই কাজগুলো করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল কাজটা হবে ইলেকশন কমিশনকে সহায়তা দেওয়া, অর্থাৎ নির্বাচনকে সহায়তা দেওয়ার জন্য যে কার্যক্রম, সেগুলোর দিকেই তাদের সমস্ত অ্যাক্টিভিটিস নিবদ্ধ থাকবে। এদিকে সীমানা পুনর্বিন্যাস নিয়ে উচ্চ আদালতের রায় নির্বাচন কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে, বলছেন ইসি সচিব। এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে সব পক্ষের সহযোগিতা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার সরকার দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেখান থেকে আগের অবস্থায় নিতে হলে বিএনপিকে অনেক কাজ করতে হবে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন দেখতে চায় মানুষ। বিএনপির পরিকল্পনা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচির ৫ম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনীতির মাঠে একে অপরের চর্চায় ব্যস্ত দলগুলো। বিএনপি ছাড়া এখনও অন্য কোনো দল দেশকে এগিয়ে নিতে মৌলিক পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আজকে আপনারা যদি মাঠে নেমে আসেন, আপনারা যদি জনগণের দুয়ারে দৌড়ে পৌঁছে যান এবং দুয়ারে পৌঁছে যদি বলেন, ভাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব, এইভাবে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমরা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে করব, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করব, মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে। তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে রেখে গেছে। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে বিএনপিকে কঠোর পরিশ্রম করতে হবে। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, যেটাই যেখানে রেখে গিয়েছে,
অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। একটি দল মসজিদে দলীয় প্রচার চালাচ্ছে উদাহরণ দিয়ে তিনি বলেন, দলীয় প্রচারের ক্ষেত্রে সব দলের সমান ক্ষেত্র থাকা উচিত। কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে, তারা যদি বলতে পারে আপনি কেন বলতে পারবেন না? বললে সবাই বলবে, না বললে কেউ বলতে পারবেন না। আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন। বললে সবার বলার অধিকার আছে। আর যদি কোথাও নিয়ম হয়ে থাকে সেই যে বলবে না, তাহলে সেই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। কোনো বিশেষ কারোর জন্য হবে আর কারোর জন্য হবে না, এটা তো হতে পারে না, সবার জন্যই হবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড থেকে জানানো হয়, শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানী এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রেখে তার চিকিৎসা চালানো হচ্ছে। চিকিৎসকদের দেওয়া চিকিৎসা বেগম জিয়া গ্রহণ করতে পারছেন। গত 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরে 27 নভেম্বর থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। তার পুত্রবধূ ডাক্তার জোবায়েদা রহমান চিকিৎসার সার্বিক তদারকি করছেন। জোটবদ্ধভাবে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে রুল খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে জোট করলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার শাহিদুল আজম। গত 26 নভেম্বর স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল ইসলাম। গত 16 মাসে 2000-এর মতো আন্দোলন হয়েছে, যার সবকটি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তফসিল ঘোষণার পর দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া মাইলস্টোনের ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে 36 জনের পরিবারকে 20 লাখ টাকা করে দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট প্রত্যাহার সহ রমজান মাস থেকে খেজুরের উপর 10% কর কমানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এসেছে বলে জানান প্রেস সচিব। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। উপদেষ্টা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আজকে যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে তাদের এই পদত্যাগ কার্যকর হবে। মাইলস্টোনের যারা ভিকটিম ছিলেন 36 জনকে 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে। ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ রেজওয়ান সিদ্দিক হোসেনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ কাজে যুক্ত থাকায় রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও চার্জশিট অনুমোদন দিয়েছেন সংস্থাটি। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগে বলা হয়েছে, প্লট হস্তান্তরের বিনিময়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নিয়েছে টিউলিপ। এছাড়াও ঋণের শর্ত ভঙ্গ করে এবং জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে 9,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এবং SM মাহফুজুর রহমান, সাবেক সিইও ও এমডি মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ সহ 163 জনের বিরুদ্ধে পৃথক 5টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ঋণ নিয়ে পরস্পর যোগসাজশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের আইনি ভিত্তি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ফিরে উপদেষ্টা বলেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগ করা 2 উপদেষ্টাকে বিদায় জানানো হয়।
তারা সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সরকারের নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেছেন, তফসিল ঘোষণার পর নিশ্চয়ই সরকার প্রধান এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। নরসিংদীর মেহেরপাড়ায় খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। খুলনার শহীদ হাদিস পার্কে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়। এতে খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পাবনা এবং ফরিদপুরে দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া শুধু আপোষহীন দেশনেত্রী নয়, গণতন্ত্রের প্রতীক। এছাড়া দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এশিয়ার বেশিরভাগ মুদ্রার দাম বেড়েছে, কমেছে ভারতীয় রুপি এবং ফিলিপাইনের পেসোর দাম। এক জরিপে রয়টার্স জানিয়েছে অধিকাংশ মুদ্রার দাম বাড়বে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। বলছেন আরও কমবে ভারতীয় রুপির দাম। সিঙ্গাপুরি ডলার, থাই বাথের উপর ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিশ্লেষকরা। চলতি বছর মালয়েশিয়ান রিঙ্গিতের দাম 8.8% বেড়েছে। বিনিয়োগ বেড়েছে চীনা ইউয়ানের উপরেও। অন্যদিকে ইন্দোনেশিয়ান রুপিয়া, দক্ষিণ কোরিয়ান ওন এবং তাইওয়ানিজ ডলারের উপর থেকে কালো মেঘ কিছুটা কেটে গেছে। টানা 8 বছর ধরে কমছে ভারতীয় রুপির মূল্য। চলতি বছরও কমতে পারে 5%-এর বেশি। শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা এবং মার্কিন ডলারের দুর্বলতা আঞ্চলিক এই মুদ্রাগুলোর উপর প্রভাব ফেলেছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনামুল হক বিজয়, মোস্তাদেক হোসেন সৈকত সহ 9 জন ক্রিকেটারদের বিপিএল এর বাইরে রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের কারণেই বিপিএল কলুষিত হচ্ছে, এসব কথা বলেছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল। সন্দেহভাজনরা এখনও নিষিদ্ধ নন, তবু গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি যাতে তাদের বিপিএল থেকে দূরে রাখা হয়। তাদের তদন্ত এখনও চলমান রয়েছে, যার ফলাফল আসতে আরও অনেক সময় লাগবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। 12 ফেব্রুয়ারি ভোট, মনোনয়ন জমা 29 জানুয়ারির মধ্যে। জাতীয় নির্বাচন গণভোটে তফসিল ঘোষণা। ভোটের তফসিলে বিএনপি জামায়াতের সন্তোষ, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি। দেশকে এগিয়ে নেওয়ার মৌলিক পরিকল্পনা কেবল বিএনপিরই রয়েছে, তারেক রহমান। জোটে নির্বাচন করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, হাইকোর্টের রায়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।